স্বামীর শার্টের লাল লিপস্টিকের দাগ দেখে চমকে গেল তোহা। এই লিপস্টিকের দাগ আসবে কোথা থেকে? সে তো লিপস্টিক ব্যবহার করে না, কোনো প্রসাধনী ব্যবহার করে না। তাহলে লিপস্টিকের দাগ এলো কোত্থেকে? তোহার মনে পড়েছে না গতকাল তার আর অয়নের মাঝে কিছু ঘটেছে কিনা। ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে শার্টের পকেটে ভাঙা চুড়ির খণ্ড অংশ দেখে মুহূর্তে যেন মাথার বাজ ভেঙে পড়ল তোহার। অজানা ভয়ে মস্তিষ্ক শূন্য হয়ে এলো। গাল বিল শুকিয়ে মরুভূমি ন্যায় হাত জোড়া কাঁপছে অবিরত। অক্ষি জোড়া টলমল করছে নোনাক্ত অশ্রু জলে। তোহা, আর আমার সাদা শার্টটা পাচ্ছি না, কোথায় রেখেছো? অয়নের ডাকে ধ্যান ফিরল তোহার। সাদা শার্টটা তো তার কাছে ধোয়ার জন্য নিয়ে এসেছিল, তবে এই সকালবেলায় যে স্বামীর বাজে কৃতকর্মের ফাঁস হবে সেটা কি আর জানা ছিল? গতকাল অয়নের অফিসে বসের পার্টি ছিল নাকি? অয়নও সেখানে গিয়েছিল। তবে তোহার এখন বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না যে অয়ন ঠিক কেন পার্টিতে গিয়েছিল। কিছুদিন বাদে বিয়ের 2.5 বছর হতে চলেছে। তোহা অয়নের সাথে প্রেমের বিয়ে ছিল না, বয়স সৎমায়ের প্ররোচনায় পড়ে তোহার বাবা অয়নের সাথে বিয়ে দিয়েছে তার। তোহার বাবা একজন ব্যাংকার। শিক্ষিত হয়েও মেয়েকে এত দ্রুত বিয়ে দিয়েছে যে তোহা মাঝে মাঝে মনে হয় উনি কি আদৌ তার আসল বাবা কিনা। তোহার তখন 17 বছর বয়স। কলেজ থেকে ফিরতে দেখলো বাসায় কোনো কিছুর তোড়জোড় কাজ চলছে। কিসের জন্য সেটা তখন ঠিক না বুঝলে পরবর্তীতে বুঝেছিল। সেই দিন ধরে বেঁধে তার থেকে 8 বছর বড় অয়নের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তার কথা ছিল তোয়াকে বিয়ের পরও পড়াশোনা করতে দেওয়া হবে, কিন্তু বিধিবাম পড়াশোনা তো দূর, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরই বাইরে যেতেও বারণ তার। শ্বশুরবাড়ি আর ননদের কথা বাইরে গেলে নাকি তোয়ার চরিত্র দোষ পড়বে। তোয়ার শ্বশুর নেই, ভদ্রলোক গত হয়েছে বছর 6 আগে। শাশুড়ি আরিফা বেগম প্রথম প্রথম এত খাতির যত্ন করত, তোয়াকে 1 বছর পেরিয়ে যেতেই সেসব খাতির যত্ন নিমিষেই উধাও সাথে মিশেষ জুড়ল ভয়ানক সব কথাবার্তা। সারাদিনের অক্লান্ত খাটাখাটনি। বয়স কম তোয়ার, এই বয়সে এত ধকল নেওয়াটা কষ্টসাধ্য। তোয়ার বড় 2 ননদ আছে, অয়নের বড় বোন আনিকা আর আরিশা। দুজনেই বিয়ে হয়ে গেছে। স্বামী আর বাচ্চাদের নিয়ে আলাদা থাকে দুইজন, তবে সপ্তাহে 2 দিন এসে থেকে যায় বাপের বাড়িতে। আর তারা আসা মানেই তোয়ার উপর ধকল যাওয়া। সারাদিনই এই কাজে তো সেই কাজে লেগেই থাকে। ঠোঁটে ঠোঁট চেপে সমস্ত কাজ করে যায় তোহা। তবে রাতের আধারে শাশুড়ির রুম থেকে তার শাশুড়ি আর ননদের তাকে নিয়ে নানান সমালোচনা শুনতে পায়। বেশ কয়েকবার অয়নের নিয়ে বলেছিল তোয়া, তবে অয়ন যে পাত্তাই দেয়নি। কিছুদিন আগেই অনিকা তার আরিশা তাদের স্বামী সন্তান নিয়ে এলো বাপের বাড়িতে। আনিকা মহিষের মাংস নিয়ে এলো 2 কেজির মতো। রান্নার সমস্ত দায়ভার গিয়ে পড়লো তোয়ার কাঁধে। সারাদিন গরুর মতো সমস্ত খাটাখাটুনি করলো। রাতে খাবার সময় তোয়ার খাওয়া মানা। সে পরে খাবে, অর্থাৎ আগে সবাই খেয়ে নেবে, তারপর তোহা খাবে। তোহার মুখ বুজে সব সহ্য করে, ক্ষুধা লাগলেও খাওয়ার কোনো উপায় নেই। তার আর এসব ভালো লাগে না, তবুও কিছু করার নেই, ভাগ্যর পরিহাস। তো সেই দিন সবার খাওয়া শেষ, যে যার যার রুমে চলে গেল। তোয়া যখন সমস্ত কাজ সেরে খেতে বসলো, দেখলো তরকারিতে 2-3 টুকরো হাড্ডি ছাড়া আর কিছুই নেই। তলানিতে শুধু ঝোল পড়ে আছে। তোয়া বেশি একটা ঘাটলো না, জীবনের পরিহাস মেনে নিল খুব বাজেভাবে। রুমে এসে অয়নকে দেখলে যেন কিছুটা কষ্ট কমতো তোহার। মানুষটার প্রতি একটা মায়া কাজ করে তো তার। হয়তো ধৈর্য সম্পর্কে স্বামী বলে সে রাত পার হলো স্বামী সোহাগে। তবে আজ যে এমন সারপ্রাইজ পেয়ে যাবে
ভাবনাতীত ছিল। এই বুঝি ছিল তার ভাগ্য। উঠে দাঁড়িয়ে মুখ গম্ভীর করে বাইরে বেরিয়ে এলো তোহা। অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। ঠোঁটে লেগে আছে আজ যেন এক স্নিগ্ধ হাসি। খুশির ঝলক মরছে সেই হাসিতে। তোহা আঁচল করলো সেই হাসির মনে। রাগে ঘৃণায় গা রি রি করছে। একে এখনই এখানে কোপাতে মন চাইছে। তবে তোহা নিরুপায়। অয়ন তোহাকে দেখতে ডাক দিল, তোহা আমার শার্টটা কোথায়? তোহা নিজের রাগটুকু গিলে নিয়ে বলল, বাথরুমে দেখলাম পড়ে আছে। অয়নকে একটু চিন্তিত দেখা গেল। কিছুটা অপ্রস্তুত গলায় বলল, কে রেখেছে? আমি। তো তুমি? কিন্তু কে? কেন তোলাচ্ছ তোতলাচ্ছ কেন তুমি? তুমি কেন আমাকে না বলেই শার্ট নিয়ে গেছো? এখনই ওটা আমাকে এনে দাও। তোহার রাগ উঠল। চাকরের মতো খাটিয়ে এসেছে এতদিন। সে শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে বাইরে চলে যেতে যেতে বলল, আমার কাজ আছে, বসে থাকি না সারাদিন। আর অমন শার্ট আর পুনরায় ধরার ইচ্ছে নেই। চলে গেল তোহা। অয়ন চিন্তায় চিন্তায় শুনল না সে কথা। দ্রুত পায়ে গিয়ে টয়লেট থেকে সাদা শার্টটা তুলে নিয়ে আসলো। কিছুটা ভিজে গেছে। শার্টটা একটি ব্যাগে ঢুকিয়ে নিয়ে অয়ন এরপর রুমের বাইরে এলো। বাইরে এসে তোহার উদ্দেশ্যে বলল, আমার ফিরতে দেরি হবে। তোহা গাল বেঁকিয়ে হাসলো শুধু। হাসিতে জীবনের সমস্ত ক্লান্তি ছিল। সে জানে কেন ফিরতে দেরি হবে। আজ বিকেলে তোহা বাজার থেকে ফিরে আসতেই দেখলো আনিকা এসেছে তার ছেলে মেয়েগুলোকেও নিয়ে। তোয়াকে দেখতে আনিকা বিরক্ত নিয়ে বলল, বাজার করতে এত সময় লাগে নাকি বাজারে দোকানদারদের সাথে টাঙ্কি মারছিল? তোয়ার ঘেন্না পেল আনিকার এমন মনোভাবে। কি নির্দ্বিধায় এসব বলে যাচ্ছে। তোহা আগের মতো চুপ থাকে না। রান্নাঘরে এদিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল, এমন চরিত্র আমার নয়। মা না থাকলেও পারিবারিক শিক্ষাটা আমি পেয়েছি, যেটার অভাব তোমার অনেক। আনিকা খ্যাট করে উঠল। তোহার কাছে গিয়ে ধমকে বলল, তোর সাহস হয় কিভাবে আমার বাড়িতে থেকে আমাকে এসব কথা বলিস? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সাহস নয়, এটা প্রতিবাদ, যেটা আমি এতকাল করিনি। আরও বেশি রেগে গেল আনিকা। তোহার চুলের মুঠি ধরে রান্নাঘরের দেয়ালে ঠেকালো আর বলল, প্রতিবাদ করার মতো মুখ আছে তোর? ফকিরের বাচ্চা, বেশি কথা হয়েছে না তোর? অয়নকে বলে তোকে ডিভোর্স দিয়ে ঈশিতাকে বিয়ে করে আনতে। তারপর দেখব তুই কোথায় যাস। বাপের বাড়িতেও তো তোর যেতে পারবি না। আনিকার কথা শুনে তোহা চমকে তাকালো তার দিকে। আনিকাও রাগে মাথায় ঈশিতার মাথায় বলে দিয়ে নিজেই হতভম্ব হলো খুব। তোহার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। তোহা বিস্ময় নিয়ে বলল, ঈশিতা? তোহা আনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তাচ্ছিল্য হেসে বলল, তাহলে ঈশিতাই সেই? আনিকা রান্নাঘরে থেকে বেরিয়ে গেল। ঈশিতা অয়নের চাচাতো বোন। তোহার সমবয়সী মেয়েটা। তাহলে অয়নের পরকীয়ার সম্পর্ক তার চাচাতো বোনের সাথে চলে? তোহার কণ্ঠনালী কাঁপল। চোখ দিয়ে নোনা জল বেরোলো। একদিকে আনিকা থেমে নেই। কথা ঘুরাতে চিৎকার করে করে তার মাকে ডাকতে লাগলো। আরিফা বেগম টিভি দেখছিল নিজের রুমে। দুনিয়ার সুখ যেন তাদের। মেয়ে ডাকে বাইরে এসে তোহা আনিকাকে যা বলছে সব কিছু বলল আনিকা। সাথে কিছুটা বাড়তি তো আছেই। রেগে গেলেন আরিফা বেগম। রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন তোহাকে করার জন্য। আরিফা বেগম রণচণ্ডীর মূর্তিতে রান্নাঘরে ঢুকলেন। তোহা তখনও পাথরের মতো দাঁড়িয়েছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল ঈশিতা নামটা। ঈশিতা, তবে সেজন্যই অয়নকে পেলে লাফাতো এত? তোহা কি বোকা? কখনো বুঝতেই পারিনি ঈশিতা ওই মনোভাব। অয়নও
ভাবটা এমন দেখাতো যে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা ছাড়া আর কিছুই নেই। তবে শার্টে সেই লিপস্টিকের দাগটা তবে ঈশিতারই। তোহা দীর্ঘশ্বাস ফেলতেও ভুলে গেল। এমন দিন দেখতে হবে সে কি কখনোই ভেবেছিল? চিন্তার জলে জড়িয়ে সে ভুলেই গিয়েছিল চুলায় তরকারি বসানো আছে। পোড়া গন্ধটা যখন নাকে এলো তখন তোহার সম্মিল্য ফিরে পাওয়ার আগেই আরিফা বেগম এসে তার চুলোয় মুঠি চেপে ধরল। হারামজাদি, আমার মেয়ে গায়ে মুখ তুলিস, আবার আদরের জামাইয়ের দেওয়া মাংস পুড়িয়ে ছারখার করছিস। তোর সাহস তো কম না বলেই সাপটে একটা চর বসিয়ে দিলেন তোয়ার গালে। আকম্মিত এই আঘাতে তোয়া টাল সামলাতে পারল না, দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। চরের তীব্রতা তার কান ভো ভো করতে লাগলো। আরিফা বেগম ছাড়ার পাত্রী নয়। তিনি আবার এগিয়ে এসে তোহার চুল টেনে ধরে বললেন, কি বলেছিলিস তুই? আমার মেয়ে পারিবারিক শিক্ষা নেই? তুই তুই কেন লাট সাহেবের বেটি রে? আজ তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। তোহার ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। প্রথমে ধাক্কাটা সামলাতে না পারলে এবার সে আর চুপ থাকলো না। হাত দিয়ে শাশুড়ির হাত সরিয়ে দেওয়ার অপ্রাণ চেষ্টা করলো। ফ্যাঁসে গলায় বলল, ছাড়ুন, আমি সত্যিটাই বলেছি বলে আপনাদের গায়ে লাগছে। এখনো মুখে মুখ তর্ক। আরিফা বেগম আরও জোরে চুল ঝাঁকুনি দিলেন। বছরের পর বছর সংসারের হুকুম চালিয়ে আসা এই মহিলা শক্তির কাছে পেরে উঠল না ১৯ বছরের তোহা। সে যতই হার ছাড়ানোর চেষ্টা করছিল, আরিফা বেগম ততই হিংস্র হয়ে উঠেছিল। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে আনিকা ছেলে মেয়েগুলো দেখতে লাগলো। ঠিক তখনই দরজার কারো ছায়া পড়ল। অয়ন অফিস থেকে ফিরেছে। রান্নাঘরে এই অবস্থা দেখে সে থমকে দাঁড়ালো। ব্যাগটা এদিকে ছুঁড়ে ফেলে দ্রুত এসে মায়ের হাত চেপে ধরল। মা, কি করছো এসব? ছাড়ো তোহাকে। আরিফা বেগম হঠাৎ অয়নকে দেখে কিছুটা থমকালো, কিন্তু তার রাগ কমলো না। হাঁপাতে হাঁপাতে বললেন, দেখ অয়ন, তোর বউয়ের সাহস দেখ। সে আমার মেয়েকে যা তা বলেছে। বড়দের সম্মান করা ভুলে গিয়েছে। আজ একে আমি মেরেই ফেলবো। অয়ন শক্ত করে মায়ের হাত তোয়ার চুল থেকে ছাড়িয়ে নিল। তোহা দেওয়ালের ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। চোখ দিয়ে অঝরে ধারায় জল পড়ছে। তার গলাটা লাল হয়ে ফুটে উঠেছে। অয়ন তোয়ার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার চোখে অপরাধ বোধ নাকি অন্য কিছু তোয়া বুঝতে পারল না। অয়ন কিছুটা ধমকের সুরে মাকে বলল, মা, শান্ত হও, ঘরে মেহমান আছে, আনিকারা আছে। এভাবে চিল্লাপাল্লা করলে বাইরের লোক কি বলবে? যাও, নিজের রুমে যাও। আরিফা বেগম ফুঁসতে ফুঁসতে বললেন, লোকে কি বলবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই আপদটাকে তুই মাথায় তুলেছিস। আজ আমার সাথে লেগেছে, কাল তোর সাথেও লাগবে। অয়ন আর কোনো কথা না বলে মাকে এক প্রকার ঠেলে ঘর থেকে বের করে দিল। রান্নাঘরে এখন নিস্তব্ধ, শুধু চুলার ওপর পোড়া তরকারির ধোঁয়া উঠছে। তোয়া বিধ্বস্ত অবস্থায় অয়নের দিকে তাকালো। তার হাতে সেই ব্যাগটা, যেটাতে সকালে সে যেই লিপস্টিক মাখা শার্টটা ভরে নিয়ে গিয়েছিল। অয়ন তোহার চোখের দিকে তাকাতেই পারছে না। তোহা ভাঙা গলায় শুধু একটাই কথা বলল, শার্টটা কি ধুয়ে এনেছেন নাকি? ঈশিতার গায়ের গন্ধ এখনো লেগে আছে ওটাতে। অয়নের পুরো শরীর এক মুহূর্তের জন্য জমে গেল। তোহা কিছু বলার সুযোগ দিল না, শুধু কান্না জড়িত গলায় বললেন, ছেড়ে যখন দেবেন তখন অত ভালোবাসার কথা আর মুহূর্তে কি দরকার ছিল? ঈশিতা, তবে প্রেমেই যখন জড়াবেন তখন অন্য মেয়ে বিয়ে করার কি দরকার ছিল? সেই মেয়েটার জীবন নষ্ট করার জন্য? অয়ন চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলল, জেনেই যখন গেছো এখন চুপ থাকো, সময় হলেই বিদায় করব। আর টাকা পয়সা চিন্তা
করতে হবে না। তোহার রান্নাঘরে কাজ মন দিয়ে বলল, টাকা পয়সা লাগবে না আমার, আমি আগামীকালই চলে যাব। অয়ন একটু তাকালো তোয়ার দিকে। শাড়ির আঁচলে কপালে ঘাম মুছছে তোহা। তারপর হাত চালিয়ে রান্না করছে। অদ্ভুত লাগলো অয়নের। একটা সময় ছিল যখন অয়ন অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকে তোহার ঘেমে ঘেমে নেওয়া মুখ নিজের রুমালে দিয়ে মুছে দিত। কিশোরী তোয়া যখন লজ্জা পেত অনেক। আর এখন মেয়েটা বড় হয়ে গেছে, আগের চাইতেও চেহারা উজ্জ্বলতা বেশি এসেছে, সুন্দরী আপনা আপনি বলা যায়। তবে অয়ন ঈশিতার কিভাবে কি হয়েছে, কবে হয়েছে অয়ন জানে না। হয়তো বিপদে পড়ে, আর না হয় কিশোর বয়স থেকে অনুভূতি। অয়ন এক পলক তোয়ার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বলতে পারল না। তোয়া বুঝলো অয়ন চলে গেছে। তোয়া নিজের কাজ চালিয়ে গেল। সে চলে যাবে এখান থেকে, আর নিজেকে ছোট করবে না। তখনই কেউ একজন তার কোমরের শাড়ি গলিয়ে পেটে স্পর্শ করলো। শিউরে উঠল তোয়ার। এটা মোটেও অয়নের হাতের স্পর্শ না। বুঝতেই গায়ের কাঁটা দিয়ে উঠল। হঠাৎ পেটে কারো স্পর্শ অনুভব করতে শিউরে উঠল তোয়া। এই স্পর্শটা অয়নের না। অয়নের স্পর্শে যে অধিকার বোধ থাকতো এ তো নেই। এতে আছে এক বিশ্রী ও লেলুপতা। চমকে পেছনে দিয়ে ননদের স্বামী রিফাতের দেখতেই চেহারা চোখ বড় হয়ে গেল। বিস্ময়ক আর প্রচণ্ড ঘৃণায় তোয়ার কণ্ঠ রুদ্র হয়ে আসছিল। রিফাত তো কোনো দিন এমন করেনি। এই পরিবারে অন্যদের ব্যবহারের চেয়ে রিফাতের ব্যবহার সবসময় মার্জিত মনে হতো, কিন্তু আজ ভাবতেই ঘৃণা হয়, গা রিরি করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, ছি রিফাত ভাই, আপনি এত নীচ, আপনি মানুষের পর্যায়ে পড়েন। রিফাতের ঠোঁটের কোণে একটা কুঞ্চিত বাঁকা হাসি। সে ভয়ে পাওয়ার তো দূরের থাক, তোয়ার দিকে আরেকটু এগিয়ে এলো। তোহা দুই পা পিছিয়ে গিয়ে আগুনের মতো রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বলল, খবরদার আমার দিকে আর এক পা এগোবেন না। আপনি চরিত্রহীন হতে পারেন, আমি নই। নিজের সীমা এমনিতেই ছাড়িয়ে গেছেন, এরপর কিন্তু আমি বাকিটা বলতে দিল না। রিফাত তাচ্ছিল্য স্বরে ফিসফিস করে বলল, বেশি নয়, আর একটু ছুঁয়ে দিয়ে আসো। তোমার স্বামী তো তোমার দিকে ফিরেও তাকায় না। ঘরে এমন রূপবতী বউ রেখে সে অন্য আরেকজনের মগ্ন। তুমি চাইলে আমার বিছানা গরম করতেই পারো। আর বাকি কথা আর বলতে পারল না রিফাত। তোহা সমস্ত শক্তি দিয়ে তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। অপমানে তোহার হাত কাঁপছে। থাপ্পড় খেয়েও রিফাতের চোখে দৃষ্টি মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে তোহার চুল মুঠি শক্ত করে টেনে ধরল। তোহা ব্যথায় আর্তনাদ করে উঠলেও দমল না। চিৎকার করে বলল, ছাড় জানোয়ার, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? চুল টেনে ধরার অবস্থায় রিফাত গর্জাতে লাগলো, আমাকে চর মারিস? তোর হাত ভেঙে গুঁড়িয়ে দেবো শাড়ি। ঠিক সেই সময় রান্নাঘরে চেঁচামেচিতে আওয়াজ শুনে ড্রয়িং রুম থেকে দৌড়ে এলো ননদ আনিকা আর শাশুড়ি আরিফা বেগম। তার ঘরে ঢুকে রিফাতকে তোহার চুল ধরে থাকতে দেখে থমকে গেল। আরিফা বেগম অবাক হয়ে বলল, কি করছো রিফাত বাবা? তুমি ওর চুল ধরে আছো কেন? কি হয়েছে? রিফাত সাথে সাথে ভোল পাল্টে ফেললো। মিথ্যে অভিনয়, নিজেকে ভিকটিম সাজিয়ে চিৎকার করে বলল, মা দেখছেন আপনার গুণবতী পুত্রবধূর কাণ্ড। আমি জাস্ট পানি খেতে এসেছিলাম, ওর সাথে ধাক্কা লেগেছে ভুলবশত। ও তো ইচ্ছে করেই দিয়েছিল। উল্টো বলেছে আমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছি। ঘরের মান সম্মান তো এই মেয়ে রাখবে না। আনিকা তো আগে থেকেই তোয়ার উপর খারাপ ছিল। সে তেড়ে এসে তোয়ার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তোর এত বড় স্পর্ধা আমার স্বামীকে তুই চর মারিস আর ধাক্কা দিস? চরিত্রহীনা কোথাকার, ফকিরের বাচ্চা। একটু বেশি
ডানা গজিয়েছে তোর না? শাশুড়ি আরিফা বেগমও এবার দ্বিগুণ তেজে জ্বলে উঠলেন। কিছুক্ষণ আগে রাগ যেন এবার পূর্ণতা পেল। তিনি তোয়ার চুলে অন্য গোছটায় টান দিয়ে বললেন, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার জামাইয়ের গায়ে হাত তোলা, আজ তোর হাড় গোম আমি আস্ত রাখবো না। ঠিক সেই মুহূর্তে বিরক্তি নিয়ে রান্নাঘরের দরজায় অয়ন এসে দাঁড়ালো। বাইরে থেকে চিৎকার শুনে সে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। নিজের মা বোন এবং রিফাতকে এমন হিংস্রভাবে তোহার উপর চওড়া হতে দেখে সে কিছুটা থমথম খেলো। তবে তোহার কান্নার আওয়াজ আর তার দ্বিধাস্ত অবস্থা দেখে অয়ন স্থির থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে গিয়ে মা রানিকাকে একপাশে সজোরে সরিয়ে দিল। তোহাকে নিজের আড়ালে নিয়ে কঠোর গলায় বলল, থামো তোমরা মা। আনিকা, সরো বলছি। কি শুরু করেছো এইসব? আরিফা বেগম ফুঁসতে ফুঁসতে বললেন, অয়ন, তুই দেখলি না ও কি করেছে? ও রিফাতের গায়ে হাত তুলেছে, মিথ্যে অপবাদ দিচ্ছে ওকে। ওই মেয়ে এত চরিত্রহীন তো জানতাম না আগে। বেহায়া নির্লজ্জ একটা। অয়ন এইবারও রিফাতের দিকে তাকালো। রিফাত মাথা নিচু করে মিথ্যে অপমানের ভাব করেছে। তোয়া অয়নের পেছনে দাঁড়িয়ে শুধু কাঁদছে না, তার শরীর রাগে আর অভিমানে কাঁপছে। অয়ন তোয়ার চোখে দিকে তাকিয়ে বুঝলো এই কান্নার কারণ কেবল শারীরিক আঘাত নয়, বরং অন্য কিছু। অয়ন গম্ভীর গলায় সবার দিকে তাকিয়ে বলল, যথেষ্ট হয়েছে মা, তোমরা এখন নিজের রুমে যাও, আমি তোয়ার সাথে কথা বলছি। ফোঁস-ফোঁস করতে করতে চলে গেল তারা। রিফাত আর চোখে যে তোয়ার দিকে তাকিয়েছে তা স্পষ্ট দেখতে পেল অয়ন। তারা চলে যেতেই অয়ন তোয়ার হাত ধরে নিয়ে ঘরে নিয়ে গেল। তোয়া হাত ছাড়ানোর চেষ্টা করলো। অয়ন, ছেড়ে দিন। অয়ন জানে তোয়ার চরিত্র এমন না। 2.5 বছরে একটু হলেও চেনে অয়ন তোয়াকে। রিফাত তোমার সাথে কি কিছু করেছে? তোহা অয়নের দিকে তাকালো, চোখ দুটো লাল ভীষণ। মেয়েটা। অয়নের বুক ধড়ফড় করে উঠল হঠাৎ। তোয়া ঠান্ডা স্বরে বলল, করলে করলে কি করবেন? তোমাদের চরিত্র তো একই। অয়ন ধমকে উঠল। তোয়া, ধমকাচ্ছেন কেন? সত্যি বলেছি। দেখেন, গায়ে লাগলো খুব। চুপ থাকো, তুমি কালকেই চলে যাবে। আমি আর তোমার মুখও দেখতে চাই না। ডিভোর্স কাগজপত্র সব পৌঁছে যাবে সময় মতো। তোয়া কিচ্ছু বলল না, বরং অয়নকে পাশ কাটিয়ে আলমারির সামনে গিয়ে এগিয়ে গেল। নিজের সব জামা কাপড় ব্যাগে গোছাতে শুরু করলো। অয়ন দেখলো সেসব। মেয়েটা কি সত্যি চলে যাবে নাকি? ভাবনাটা অজান্তেই বাড়ি এলো। পরক্ষণই কুঞ্চিত মন বলে ওঠে গেল, যাক, তাতে তার কি, ভালোই হবে। ঈশিতাকে নিয়ে একটা সুখের সংসার করতে পারবে। তবে কে যেন আবার ফোড়ন ফোড়ন কেটে বলে সব সময়, পারবে কি? তোর ব্যাগ গুছিয়ে এবার সত্যি সত্যি কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। অয়নের পাশে যেতে তাকে তার দিকে তাকিয়ে বলল, কালকে হওয়ার দরকার নেই, আমি আজই বাড়ি ছাড়লাম। তোমাদের মতো জানোয়ারদের সাথে অন্তত থাকা যায় না। অয়নকে আর একটা কথাও বলতে না দিয়ে চলে গেল তোহা। অয়ন তোয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। 2.5 বছরের একটা মায়া হয়তো হাহাকার করে উঠলেও তা চাপা পড়ে গেল আড়ালেই। তোহা বাসা থেকে বেরিয়ে এসেছে, এখন রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। শহরটা, পৃথিবীটা অনেক ছোট হলেও আজ ভীষণ বড় লাগছে। মাথার ওপর থেকে যখন ছায়া দেওয়াল শেষ আশ্রয়টুকুও ধপাস করে ভেঙে পড়ে, তখন মানুষ বুঝতে পারে এই আকাশটা আসলে কত বিশাল আর নিস্তব্ধ। তো আর ঠিক তেমনি মনে হচ্ছে। অথচ কাল পর্যন্ত যে মানুষটা বাহুডোর কেশে তার পৃথিবী ভাবত, আজ সেই মানুষটা তার কাছে সবচেয়ে বড় অচেনা। আসলে জীবনের নির্মল সত্য একটাই, আমার
আমরা যাদেরকে আমাদের অবস্থায় পাহাড় ভাবি, ধসলতাল আসলে সেখান থেকে শুরু হয়। তোহা আজ বুঝতে পারছে কারো ওপর অঢল বিশ্বাস রাখা মানে হলো তাকে নিজের বুকটা পেতে দিয়ে বলা, নাও এবার ছুরিটা ঠিক মাঝখানেই বসিয়ে দাও। পৃথিবীটা বড়ই অদ্ভুত। এখানে মরে যাওয়ার জন্য হাজারটা কারণ থাকে, কিন্তু বেঁচে থাকার জন্য নিজেকেই কারণ খুঁজে নিতে হয়। তো আর কারো জন্য কাঁদবে না। আজ থেকে তার লড়াইটা শুধু নিজের সাথে, নিজের অস্তিত্বের সাথে। পেছনে ফেলে আসা ওই নরকপুরীর দিকে তাকিয়ে সে মনে মনে বলল, অবস্থা রাখাটা যদি আমার ভুল হয়ে থাকে, তবে সেই ভুল শুধরে নেওয়ার শক্তিটা আমার ভেতরেই আছে। তোয়া সাবধানে রাস্তা পার হচ্ছিল। এ রাতে কোথাও যাবে সে জানে না, এটাই ভাবছিল। তখনই একটা গাড়ি এসে ধাক্কা দিল তোয়াকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলবে।